নমস্কার। সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানে গল্প বলার কথক ঠাকুর অডিও বুক ইউটিউব চ্যানেলে ধারাবাহিকভাবে শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত এক অসামান্য ভ্রমণ কাহিনী বনে পাহাড়ে, তৃতীয় পর্ব। আমি বললাম, পৌঁছায় আর কিছু ঘটেনি আপনার চাকরির প্রথম দিনে? মিস্টার সিংহ বললেন, আর বিশেষ কিছু নয়, তবে রাত্রে ভালো ঘুম হয়নি। কি বলি ভাবি, যেমন বন জঙ্গল দেখছি, হয়তো বাঘ ভালুক ঢুকেই পড়বে ঘরের মধ্যে। তার উপর ভীষণ শীত, আমার সঙ্গে একখানা মাত্র আলোয়ান, এবং সেটাই একমাত্র শীত বস্ত্র। এত অসুবিধার মধ্যে ঘুম যতটা হওয়া সম্ভব ততটাই হয়েছিল। কোথায় শোবার জায়গা দিয়েছিল? একটা ছোট্ট ঘরে, তার একদিকে জঙ্গল ও একটি ক্ষুদ্র পাহাড়ি ঝর্ণা, গ্রাম থেকে সিকি মাইল দূরে। এসব প্রশ্ন সেদিন অত খুঁটিনাটি ভাবে জিজ্ঞেস করেছিলুম এবং তার উত্তর এত আগ্রহের সঙ্গে মনোযোগ দিয়ে শুনেছিলুম যে গৃহ ও পরিবারবর্গের অঙ্ক থেকে সদ্য বিচ্যুত একটি অনভিজ্ঞ যুবকের সেদিন ও রাত্রির তিক্ত অভিজ্ঞতা আমার মনে দৃঢ়রূপে অঙ্কিত হয়ে গিয়েছিল। সুতরাং পথের পাশে অন্ধকার রাত্রে গাছের তলায় চা পানের পরের বৎসর আমি নিজে যখন মিস্টার সিংহের সঙ্গে মোটরে মনোহরপুর থেকে কোলবংশা হয়ে পৌঁছা এলুম, এমনকি ছোট নাসরা গ্রামের সেই কুঁড়ে ঘর দেখলাম যেখানে মিস্টার সিংহ রাত কাটিয়েছিলেন, তখন আমার কল্পনায় অঙ্কিত সব ছবির সঙ্গে এত গরমিল হলো যে আমি নিজেই অবাক হয়ে গেলুম। গত 1943 সালের নভেম্বর মাসে আমি মিস্টার সিংহের সঙ্গে সিংভূমের বিখ্যাত সারান্দা ফরেস্ট ভ্রমণ করি। মিস্টার সিংহ 3 মাসের জন্য সারান্দা বিভাগে বদলি হয়েছিলেন। আমিও ওই 2 মাসের সুযোগ গ্রহণ করবার জন্য ওর সঙ্গে সারান্দা ভ্রমণে বের হই। মনোহরপুর থেকে মোটর ছেড়েই আমরা কইনা বলে একটি পার্বত্য নদী পার হলুম। তারপর রাঙা মাটির আঁকা বাঁকা পথ এঁকে বেঁকে যেতে যেতে 7-8 মাইল দূরবর্তী সপ্তশত শৈলযুক্ত সারান্দা অরণ্য প্রান্তরের নীল রেখার সঙ্গে মিশে গিয়েছি। পথের পাশে এখানে একটা ডুংরি অর্থাৎ অনুচ্চ পাহাড়, ওখানে একটা ছোট শালবন, কোথাও বা একটা হো অধিবাসীদের গ্রাম। মিস্টার সিংহ বললেন, এই সেই পথ, মনে আছে আমার গল্প? আমি তখনো পর্যন্ত বন দেখিনি সে পথে। বললাম, কেন, এ পথ মন্দ নয় তো। মাইল 6-7 পরে কোলবংশা গ্রামে পৌঁছে গেলাম। উনি বললেন, চলুন এই গ্রামে যেখানে রাত্রি যাপন করেছিলাম দেখিয়ে আনি। মোটর থেকে নেমে আমরা একটা পাহাড়ের ওপর উঠলাম। সেই পাহাড়ের মাথার উপর ক্ষুদ্র একটি কুটিরের সামনে এক বৃদ্ধ লোক খামারে ধান ঝাড়ছে। কুমড়োর লতা উঠেছে কুটিরের খড়ে ছাওয়া চালের ওপর। কুটিরের দাওয়া থেকে সম্মুখের সারান্দা বনকান্তারের শৈলশ্রেণীর গম্ভীর দৃশ্য হিমালয়ের পার্বত্য ভূমির সৌন্দর্যের কথা স্মরণ করিয়ে দেয়। হিংসে হলো বৃদ্ধ ব্যক্তিটির ওপর, এমন সুন্দর জায়গায় ওর বাড়ি। মিস্টার সিংহ তাকে বললেন, কি জাত? লোকটা বললে, গোসাই, অর্থাৎ ব্রাহ্মণ। এদেশে ব্রাহ্মণকে বলে গোসাই। এতক্ষণ লক্ষ্য করিনি ওর গলায় মলিন পইতে ঝুলছে বটে একখানা। সে পাহাড় থেকে আমরা ওপারের সমতল ভূমিতে নেমে আসল গ্রামে পৌঁছলাম। গ্রামের প্রান্তে একটা ভাঙা কুঁড়ে ঘর দেখিয়ে মিস্টার সিংহ বললেন, এই ঘরে সেদিন রাত কাটিয়েছিলাম। কুটিরটির 4 ধারে বড় বড় শাল গাছ, একটু দূরে একটা কালো পাথরের ডুংরি অর্থাৎ ক্ষুদ্র পাহাড়। সেই পাহাড়ের উপর শাল গাছের সঙ্গে লতা পলাশের জড়াজড়ি। লতা পলাশকে ইংরেজিতে বলে বুইটি সুপারবা। বসন্তকালে রক্ত পলাশের মেলা যখন শুরু হয়ে যাবে বনে বনে, তখন যে কোনো কবি, সাহিত্যিক, ভাবুকের পক্ষে কিংবা ভগবানের চিন্তায় মগ্ন সাধুর পক্ষে এই নিভৃতি বনকুঞ্জবর্তী কুটিরটি
অতি লোভনীয় হবে সন্দেহ নেই। কোলবংশা গ্রামে বাস করে হো জাতীয় অধিবাসীরা। ঘরদোর তাদের অত্যন্ত খারাপ, নিতান্ত দীনহীন, কিন্তু তারা এক রমণীয় পার্বত্য দৃশ্যের মধ্যে সর্বদা থাকে। ওদের কুটিরের দাওয়ায় বসলে নীল শৈলমালা ও বনকান্তারের কি শোভন রূপটি চোখের সামনে ফুটে ওঠে। অনেক বড় লোকের বাড়ি হয়তো কোনো ইঁদ ও গলির মধ্যে এক ইটের স্তূপ মাত্র। দরজার একপাশে দেখা যাবে ডাস্টবিন, গোটা কত কাক আর খিকি কুকুর আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। এমন নীল বনানীর শোভা, এমন রক্ত পলাশের উৎসব সেখানে কোথায়? কোলবংশা গ্রাম ছেড়ে মহাদেবশাল বলে একটি পার্বত্য নদী নিবিড় বনের মধ্যে বড় বড় পাথরের ওপর দিয়ে কুলুকুলু শব্দ করে বয়ে চলেছে। নিভৃত ছায়াবিতান রচনা করেছে সারান্দা অরণ্য প্রান্ত। এখান থেকেই চড়াইয়ের পথে মোটর উঠতে লাগলো। পরক্ষণে কি নিবিড় বন শুরু হলো রাস্তার দুদিকে। কি দূর সমতল ভূমির দৃশ্য। ওই দূরে মনোহরপুর স্টেশন, ওই ট্রেনের ধোঁয়া উঠছে। ওই সেই কোলবংশা গ্রামে ছোট্ট পাহাড়ের উপর গোসাইয়ের কুটির ও খামার। এক এক জায়গায় বনের গম্ভীর দৃশ্য মনে ভয়ের সঞ্চার করে। তবুও আমরা মোটরে চলেছি, সঙ্গে এতগুলো লোক। কিন্তু একটি অনভিজ্ঞ যুবক যেদিন এই বন্য জন্তু অধ্যুষিত অরণ্য ভূমির মধ্যে দিয়ে একা সাইকেলে গিয়েছিল, তার সেদিনকার মনের অবস্থা বেশ বুঝতে পারলাম। মিস্টার সিংহ বললেন, এই সেই পথ দাদা। বেশ বুঝতে পারছি। এখনো কিছু দেখেননি, আরো আগে চলুন। চৈতন্যদেবের সেই এহ বাহ্য আগে কহ আর। বন কি নিবিড় হয়ে উঠছে। গাছের মতো মোটা মোটা চিহড়লতা বিশাল বনস্পতির সঙ্গে জড়াজড়ি করে দুর্ভেদ্য ও অন্ধকার লতাকুঞ্জের সৃষ্টি করেছে। অত বেলাতেও সূর্যের আলো পড়েনি। একটা জায়গা দেখিয়ে মিস্টার সিংহ বললেন, এখানে এসে এমন হতাশ হয়ে পড়েছিলাম যে ভাবলুম একটা উইল লিখি ও পকেটে একখানা পরিচয় রাখি। আমি বললাম, বন্য জন্তু আছে এখানে? সারান্দাতে বন্য জন্তু নেই। বাঘ বলুন, বুনো হাতি বলুন, ভালুক বলুন, অভাব কি? বাইসন, সম্বর, হরিণ পর্যন্ত, বাদ নেই কিছু। 1.5 ঘন্টা মোটর চালানোর পরে বন একটু পরিষ্কার হলো। দূরে দেখা গেল লাল টালির 2-4খানা ঘর বাড়ি। মিস্টার সিংহ বললেন, ওই হলো পংসা। পংসাতে বিটিটি কোম্পানির অর্থাৎ ব্রিটিশ টিম্বার ট্রেডিং কোম্পানির বড় আড্ডা। এই কোম্পানির অংশীদারেরা হচ্ছে বিলাতের বড় লোকেরা, এমনকি পার্লামেন্টের মেম্বার পর্যন্ত আছে এদের মধ্যে। বিদেশির অর্থে আমাদের দেশের বন সম্পদ সব লুণ্ঠিত হচ্ছে। গত 30 বছরে সিংভূমের এই অপূর্ব অরণ্যভূমি অনেক নষ্ট হয়ে গিয়েছে। এই ব্যবসার সুবিধে ভোগ করছে বিলাতের বড় বড় মানুষেরা, আর বনভূমির আদিম অধিবাসী হো ও মুস্তারা কুলিগিরি করে দাসত্বের অন্ন ভোজন করছে মাত্র। সেই বনাবৃত স্থানে ছোট্ট একটি গ্রাম। একখানা সাহেবী ফ্যাশনের খড়ের বাংলো ঘরের মধ্যে থেকে একজন সাহেব বার হয়ে এলো আমাদের মোটরের শব্দ শুনে। মিস্টার সিংহ বললেন, শুনি বিটিটি কোম্পানির ওয়ার্কস ম্যানেজার মিস্টার লকনার ভালো লোক। একদিকে একটা লম্বা খড়ের ব্যারাকের মতন বাড়ি। একটি বাঙালি বিধবা মহিলা একখানা ঘর থেকে বার হয়ে এলেন মোটরের আওয়াজ পেয়ে। শুনলাম ও বাড়িখানা কেরানিদের থাকবার জায়গা। এত দূরে এই বনের মধ্যে 2-1টি বাঙালি পরিবার কিভাবে নির্জন জীবন যাপন করছেন চাকুরির খাতিরে, ভাবতে ভালো লাগে। মিস্টার লকনারের মোটর আছে। তিনি মোটরে মনোহরপুর যেতে পারেন মানুষের মুখ দেখতে, কিংবা যেতে পারেন 21 মাইল দূরবর্তী দুইয়া ও চিড়িয়াখনিতে। সেখানে শ্বেতকায় ম্যানেজার আছেন। কিন্তু এই বাঙালি কেরানিদের বাড়ির মেয়ে ছেলেরা জেলে আবদ্ধ অবস্থায় এখানে কিভাবে দিন কাটান, কি করে বলবো। আমার বড় ইচ্ছে হচ্ছিল এই মুহূর্তে গাড়ি থেকে নেমে ওই বাঙালি বাবুদের বাড়িতে চলে যাই।
ওদের সঙ্গে গল্পগুজব করে ওদের নিঃসঙ্গতা কাটিয়ে দিই। ঠিক বলতে পারি ওরাও খুব খুশি হবেন আমাকে পেয়ে। পংসা থেকে কিছু দূর এসে আবার আমরা ঘন বনের মধ্যে ঢুকে পড়লুম। বাঙালি বাবুদের বাসা ও সাহেবের বাংলো অনেক পেছনে পড়ে রইল। মিস্টার সিংহের সঙ্গে পংসা থেকে বার হয়ে কিছু দূরে বন প্রান্তে এসেছি। একটা লোককে খাটিয়াতে শুইয়ে 4 জন কুলিতে কাঁধে খাটিয়া শুদ্ধ মানুষটাকে ঝুলিয়ে নিয়ে যাচ্ছে। লোকটা বালিশে মাথা দিয়ে খাটিয়াতে শুয়ে পড়ে আছে অচৈতন্যভাবে। আমি জিজ্ঞেস করলুম কুলিদের, কে বাবু? বিটিটি কোম্পানির লোক। কি হয়েছে? বেমার। কোত্থেকে আসছে? জঙ্গলের মধ্যে কাজ করছিল। কোথায় নিয়ে যাচ্ছ? পংসা, সেখান থেকে মনোহরপুর হাসপাতালে। বাঙালি? হ্যাঁ বাবুজি। নাম জানো? চাক্কাট্টি বাবু। বড় ইচ্ছে হলো এই রোগগ্রস্ত প্রবাসী বাঙালি ভদ্রলোককে নিজে একবার দেখি, দুটো কথা ওর সঙ্গে বলি, কিন্তু তিনিও জ্বরে বেহুশ। আমারও সময় নেই। মিস্টার সিংহ বললেন, ভীষণ ম্যালেরিয়া মশাই সারান্দার ভেতরে। লোক থাকে না? হো যারা তারা ভোগে না, ভোগে বিদেশিরা। সারান্দা ফরেস্টে পক্ষপাতিত্ব আছে বেশ। শুধু ম্যালেরিয়া? ম্যালেরিয়া আর ব্ল্যাক ওয়াটার ফিভার। খাটিয়া শুদ্ধ রোগী পংসার দিকে বাহিত হয়ে চলে গেল। আমরা আরো কিছু দূর এসে উশরিয়া নামে একটা পার্বত্য ঝর্ণা বা ক্ষুদ্র নদী পার হলাম। মিস্টার সিংহ বললেন, অনেকদিন আগে গ্রেগরি বলে একজন অ্যাংলো ইন্ডিয়ান বাস করত উশরিয়া ঝর্ণার ধারে একটা বাংলোতে। আমাকে মাঝে মাঝে চা খাওয়ার নেমন্তন্ন করত তার বাংলায়। চলুন সে জায়গাটি দেখে আসি। 1925 সালে গ্রেগরি ওখানে থাকত। উশরিয়া পাহাড়ি নদী খুব শব্দ করে বয়ে যাচ্ছে বনের মধ্যে দিয়ে। দুদিকে পাষাণময় উঁচু তীর। শিলাতটে প্রতিহত হচ্ছে উশরিয়া ঝর্ণার নির্মল জলধারা। অপরাহ্নের ছায়া এসে পড়েছে। হলদে রোদ উঠেছে গগনচুম্বী তরুণীকের শীর্ষদেশে। কতক্ষণ নদীর তীরে শিলাসনে বসে রইলুম। উশরিয়ার কুলুকুলু শব্দ যেন এই বনশ্রীর অনন্ত সঙ্গীত। মিস্টার সিংহ দেখে এসে বললেন, গ্রেগরির বাংলোর কোনো চিহ্ন নেই, সেখানে ঘোর বন। গ্রেগরি কি করতো এখানে? কোম্পানির করাতের কারখানা ছিল উশরিয়ার পাড়ে। সাহেব ছিল কারখানার ম্যানেজার। কারখানা উঠে গেল কেন ঠিক জানি না। শুধু সাহেবের বাংলো নয়, কুলিদের ব্যারাক ছিল, কারখানা ঘর ছিল। দেখছি কিছুরই চিহ্ন নেই। 1925 সালের পর এই প্রথম এলেন 1943 সালে। তাই 19 বছর পরে। দুরাযত্র স্রোত, কালিদাসের সেই শ্লোক জানেন তো? নগরী হচ্ছে বন, বন হচ্ছে নগরী। কালিদাসের কালেও তা এমন ধারাই ঘটত। আজ দেখছেন পংসায় বিটিটি কোম্পানির আপিস, মিস্টার লকনাথ তার বড় সাহেব। দুদিন পরে সব জঙ্গল হয়ে যাবে। বুনো হাতির ভয়ে দিনমানে মোটর চালানো দুষ্কর হবে। এইভাবে সেদিন আমি মিস্টার সিংহের গল্পে বর্ণিত পথ নিজের চোখে দেখেছিলুম। কিন্তু আমি সারান্দা ফরেস্টের গল্প বলতে বসিনি। বলছিলাম চিটিমিটি থেকে আমাদের চাইবাসা ফেরবার গল্প। সেই গল্পই আবার আরম্ভ করি। গাছতলা থেকে চা খেয়ে ও মিস্টার সিংহের গল্প শুনে উঠে দেখি রাত অন্ধকার, গভীর অন্ধকার। বন্য হস্তির ভয়ে সেই পার্বত্য পথে সাবধানে গাড়ি চালিয়ে আমরা বরকেলা শৈলমালা থেকে ধীরে ধীরে নেমে সমতল ভূমির পথে নামলুম। সাইদবা কলি আমাদের ডান দিকে। এবার আর পথের ধারে গভীর খাদ নেই, সুতরাং নিরাপদ পথে দ্রুত ছুটল মোটর। মিস্টার হরদয়াল সিং বললেন, ওই সামনেই রাঁচি রোড। একটু পরেই আমরা পিচ ঢালা চওড়া রাঁচি রোডে এসে উঠলাম। 40 মিনিটের মধ্যে রোরো নদীর সেতু পার হয়ে চাইবাসা টাউনে প্রবেশ করলুম। রাত তখন 10টা, একথা আগেই বলেছি।
চাইবাসা ফিরে ঠিক করা গেল পরদিনই আমরা জয়ন্তগড় ও চম্পুয়া যাব এবং বৈতরণী নদীর ধারে মাঠে ও বনে হবে আমাদের নিকপিক। প্রসঙ্গক্রমে বলা যেতে পারে যে বনভোজনে বাড়ি থেকে তৈরি খাবার নিয়ে গিয়ে খাওয়া হয় তার নাম হলো নিকপিক, আর যেখানে রান্না করে খাওয়া হয় সেটা পিকনিক। নিকপিকের আয়োজন সম্পূর্ণ করলেন বৌমা, সুবোধের স্ত্রী। তার নিপুণ ও শিল্পী হস্তের তৈরি অনেক কিছু সুখাদ্য অ্যালুমিনিয়াম সম্পুটকে ভর্তি হলো। তবে চা নাকি তৈরি হবে বৈতরণী নদী তীরের চমৎকার মাঠে ও বনের ধারে, তাই চায়ের সরঞ্জাম নেওয়া হলো সঙ্গে। আমরা জনা 5 একটা মোটরে। হাটগামারিয়ার রাস্তায় মোটর হু হু করে চলল। দুধারে গ্রানাইটের অনুচ্চ পাহাড়। চাইবাসার আশেপাশে দক্ষিণ ধলভূমের সর্বত্র এই ধরনের পাহাড় দেখতে পাওয়া যায়। দূর থেকে দেখে মনে হয় কালো পাথুরে কয়লার এক একটি স্তূপ। পাথরগুলো অনেক জায়গাতেই অমনিতর ছোট ছোট ও আলগা। পাহাড়ের ওপর শিশু গাছ অনেক দেখলুম এই অঞ্চলে। শিশু গাছ সাধারণত পাহাড়ে দেখা যায় না, বনে পাওয়াও কঠিন। বাংলাদেশে যা শিশু গাছ বলে চলে তা হলো দক্ষিণ আমেরিকা থেকে আমদানি করা রেইন ট্রি। অনেক জেলা বোর্ডের পথের ধারে বাংলাদেশে এই জাতীয় গাছ যথেষ্ট দেখা যায়। মিস্টার সিংহ বললেন, কাছেই একটা ভালো ঝর্ণা আছে। কত দূর? রাস্তা থেকে 1 মাইল, বনের মধ্যে। এখন যাওয়া যাবে? ফেরবার পথে সুবিধে হবে, এখন থাক। এ পথে হাটগামারিয়া একটি ভালো জায়গা। মহারাজ শ্রীশ নন্দীর চীনামাটির খনি আছে এখানে। আর একটা আছে কিছু দূরে, সেটার মালিক জনৈক ধনী মাড়োয়ারি মহাজন। ধুধু মাঠ ও রুক্ষ গ্রানাইট পাথরের অনুচ্চ টিলার মধ্যে ক্ষুদ্র একটা লোকালয়, বাজার, চায়ের দোকান, খোলার চালার দোকানঘর, একটি ডাক বাংলো। এই নিয়ে হাটগামারিয়া। তারপর আবার চওড়া পিচ ঢালা রাস্তা সীমাহীন অনুর্বর প্রান্তরের বুক চিরে সোজা চলেছে বহু দূরস্থ কেওনঝর স্টেটের শৈলমালা এবং অরণ্যানীর দিকে। মাঝে মাঝে ক্ষীণ স্রোতা পাহাড়ি নদী ঝিরঝির করে বইছে। আর একটা কি গ্রাম পড়ল, শুনলুম অনেক সমৃদ্ধিশালী মুসলমানের বাস সে গ্রামে। একটা মসজিদও দেখা গেল। বন কোথাও নেই, 2-1 শাল মহুয়া গাছ মাঠের মাঝে মাঝে। অনেক দূর গিয়ে সামনে পড়লো একটা বড় নদী, তার উপর বাঁদিকে একটা ভাঙা পুল। রাস্তা বেঁকে চলে গেল নদী পার হয়ে একটা নতুন তৈরি পুলের ওপর দিয়ে। নদী পার হয়ে ওপারে চলে গেল গাড়ি। সুবোধবাবু বললেন, বৈতরণী পার হলেন এবার। বলেন কি, এত সহজে? তাই। এখন কোথায় যেতে হবে? 3 মাইল দূরে চম্পুয়াতে যাব। সে তো কেওনঝর রাজ্যে। বৈতরণী পার হওয়ার সঙ্গে সঙ্গে কেওনঝর রাজ্যে পা দিয়েছেন। সীমান্ত রক্ষী টক্ষী নেই, ওসবের বালাই নেই এদিকে। আমরা একটি দৃশ্য দেখলুম, কেওনঝর স্টেট থেকে লুকিয়ে চাল এনে বিক্রি করছে গরিব চাষিরা। বৈতরণীর এপারের ব্রিটিশ রাজ্যের প্রথম গ্রামে গাছতলায় চোরাই চালের হাট। খরিদ বিক্রি বেশ জোরেই চলেছে। ক্রেতা বেশিরভাগ মারোয়াড়ি মহাজন। দূরে মাঠের মধ্যে বেশ সুন্দর একটি অট্টালিকা দেখা গেল। মিস্টার সিংহ বললেন, ওই হলো চম্পুয়া ফরেস্টার্স ট্রেনিং একাডেমি। কেওনঝর স্টেটের, আমাদের গভর্নমেন্টের। স্কুলটা আমরা দেখতে গেলুম। শাহাবাদ জেলার একটি মুসলমান ভদ্রলোক স্কুলের সুপারিনটেন্ডেন্ট। তিনি অত্যন্ত যত্ন করে মেয়েদের নিয়ে ক্লাসরুম, মিউজিয়াম, বোর্ডিং ঘর ইত্যাদি দেখালেন। বড় বড় ব্ল্যাকবোর্ড টাঙানো ক্লাসে ক্লাসে, পরিষ্কার পরিচ্ছন্ন ঘরগুলো, নূতন পালিশ করা চেয়ার বেঞ্চ। বেশ ভালো ব্যবস্থা পড়াশোনার। মিউজিয়াম সিংভূম ও উড়িষ্যা অঞ্চলের বনের বিভিন্ন শ্রেণীর টিম্বার, লতা, বীজ, বনজাত দ্রব্যাদি দিয়ে সাজানো। এখানে প্রথম গিলে বীজ দেখলাম। গিলের সাহায্যে ধুতি পাঞ্জাবি খোঁচাতে দেখেছি, কিন্তু জিনিসটা কি তা জানতাম না। মহিষের শিঙের মতো
প্রকাণ্ড এক প্রকার ফলের মধ্যে যে বীজ থাকে তাই হলো গিলে। একটা ফলের মধ্যে 8টা করে বীজ থাকে, নানা রকমের আঁশ, যা থেকে নাকি রেশমের চেয়েও ভালো কাপড় হতে পারে, তবে হয় না। মিউজিয়ামের বাইরে ওসব আর কোথাও দেখা যায় না। মুসলমান ভদ্রলোকটি বললেন, আপনাদের একটু চা? আমরা ধন্যবাদ দিয়ে বললাম, না না থাক, তার আর দরকার নেই, বেলা গিয়েছে। একটু পরে আমরা তার কাছ থেকে বিদায় নিয়ে চললাম জয়ন্তগড়। বৈতরণী তীরে সুন্দর ডাকবাংলো ও মাঠ। বৈতরণীর একটা ছোট খাল ডাকবাংলোর মাঠের একধার বেষ্টন করে রেখেছে। খালে এখন জল নেই, খালের ধারে জলজ ঘাস। স্থানটি বেশ নির্জন ও মনোরম। সঙ্গে যে সব ছোট ছোট ছেলে মেয়েরা ছিল, ওরা ছোটছুটি করে খেলা করতে লাগলো মাঠে। মেয়েরা চায়ের জল চড়াবার ব্যবস্থা দেখতে গেলেন। নিকপিকের আয়োজন পুরোদমে চলল। আমরা 3টি পুরুষ মানুষ নদীর ধার ঘেঁষে চেয়ার পেতে বসে যুদ্ধ প্রভৃতি গুরুগম্ভীর বিষয়ের চর্চা করছি। একটি ছেলে এসে বললে, মা বলে দিলে কাঠ নেই। আমি অবাক হয়ে বলি, কাঠ? হ্যাঁ। মিস্টার সিংহের দিকে চেয়ে বলি, কাঠ কোথায় পাওয়া যাবে? মিস্টার সিংহ সুবোধের দিকে চেয়ে বললেন, কাঠ কোথায় পাওয়া যাবে? সুবোধ ছেলেটির দিকে চেয়ে কড়া সুরে হেঁকে বললেন, কাঠ নেই, বলে দিকে যা। আমি বললাম, তাহলে চাও থাকবে পড়ে, মেয়েরা কাঠ জোগাড় করবে কোত্থেকে? একটু পরে ছেলেটি আবার ফিরে এসে বললে, মা বললে কাঠ না পেলে চা হবে না। আমি সংক্ষেপে বললাম, খুব লজিক্যাল কথা। সুবোধ চটে উঠে বললে, তবে ব্যবস্থা করুন, সবাই মিলে কাঠ কুড়োতে যাই, চলুন। মিস্টার সিংহ বললেন, খুব ন্যায্য কথা। সুবোধ নিরুপায় হয়ে বললে, ড্রাইভারকে ডেকে বলে দিই কাঠ আনতে। আমি বলি, অভাবে শুকনো খড়। চমৎকার নিকপিক ঘটে গেল জয়ন্তগড়ের ডাকবাংলোর সামনের মাঠে বৈতরণীর তীরে। প্রচুর জল খাবার, তার সঙ্গে গরম গরম চা। শীত পড়েছিল। আমরা বেলা 4:30-এর মধ্যে মোটরে উঠলুম। আবার বেশি দেরি করা উচিত হবে না। মাইল সাথে গিয়ে একটা চিনে মাটির খনি, ধনী মালিকের বাসগৃহ, কারখানা ও আপিস ঘরের হাতায়। আমরা গিয়েছি শুনে ম্যানেজার নিজে এসে কারখানা দেখাতে নিয়ে গেলেন। সেখান থেকে পরীক্ষাগারে নিয়ে গেলেন। এই মাটি দিয়ে চায়ের ডিশ পেয়ালা তৈরির পরীক্ষা চলছে সেখানে। আমি বললাম, মালিক কোথায় থাকেন? ওর দেশ গোয়ালিয়র, তবে চাইবাসাতে বাড়ি আছে। ভালো কাজ চলছে? কাজ 10 গুণ বেড়ে গিয়েছে যুদ্ধের দরুন। গভর্নমেন্ট থেকে বহু চায়ের ডিশ পেয়ালার অর্ডার পেয়েছি। ডিশ পেয়ালা হচ্ছে ভালো। পরীক্ষা চলছে, এখন যা হচ্ছে তা ভেঙে যায় সহজে। এ মাটিতে টেকসই হবে? নিশ্চয়ই, মাস 2-এর মধ্যে আমরা গভর্নমেন্টের অর্ডারে হাত দিতে পারব। তার অনুরোধে আমরা মালিকের প্রাসাদের ছাদে উঠে চারিদিকে দৃশ্য দেখতে লাগলাম। তখন সূর্য অস্ত যাচ্ছে দূরে গুহা আর নোয়ামন্ডি পাহাড় জঙ্গলের পেছনে। পশ্চিম দিগন্তের রক্তাভ আকাশপটে এই নীল অরণ্যানীর দৃশ্য যেন ছবির মতো আঁকা। সেই মুক্ত প্রান্তরের মধ্যে ধনী মালিকের শ্বেত প্রাসাদটি যেন অবাস্তব বলে মনে হচ্ছিল, যেখানে আশেপাশে বহু দূরের মধ্যে শুধু গ্রানাইট পাথরের গণ্ডশৈল ও মুন্ডারি অধিবাসীদের ক্ষুদ্র ক্ষুদ্র কুটির। আমরা বললাম, এ বাড়িতে মালিক থাকেন কখন? ম্যানেজার হেসে বললেন, যখন তার মর্জি হয়। বাড়ি তৈরি শেষ হয়েছে অল্পদিন। এর মধ্যে আসেননি? না, তবে দেখতে আসবেন জানিয়েছেন। কত টাকা খরচ হলো বাড়িতে? 40,000-এর ওপর খরচ হয়ে গিয়েছে। ম্যানেজার আমাদের জন্য চায়ের ব্যবস্থা করতে চাইলেন, কিন্তু আমরা ধন্যবাদ দিয়ে বেরিয়ে পড়লুম। হাটগামারিয়া চিনেমাটির খনিতে পরেশ সান্যাল কাজ করেন। তিনি অনুবাদ সাহিত্যে হাত পাকিয়েছেন। আমাদের ইচ্ছে হলো ঘোরবার পথে তার সঙ্গে দেখা করতে হবে। হাটগামারিয়া এসে ডাকবাংলোর পেছনে এসে বাসা খুঁজে বার করা গেল, কিন্তু একটি ছোট মেয়ে ভেতর থেকে এসে জানালো,
কাকা তো বাড়িতে নেই, বাজারের দিকে গিয়েছে। বাজারে এসে খোঁজাখুঁজি করতে পরেশবাবুর দেখা পাওয়া গেল। সেই তেপান্তর মাঠের মধ্যেকার ক্ষুদ্র গ্রামে মাসের পর মাস, বছরের পর বছর থাকেন এরা। অপ্রত্যাশিতভাবে এতগুলি বাঙালির মুখ দেখে পরেশবাবু খুব খুশি হয়ে উঠলেন। তার বাড়ি গিয়ে আমরা ফিরে এসেছি এতে খুব দুঃখিতও হলেন। বললেন, চলুন একটু চা খেয়ে আসতে হবে। আমরা বললাম, আজ রাত হয়ে গিয়েছে অনেক, আর একদিন নিশ্চয়ই হবে। সুবোধবাবু বললেন, আপনি কাল আসুন না চাই বাসায়। যাব, আপনি এলে আমরা অত্যন্ত আনন্দ পাব। আমরা বিদায় নিলাম পরেশবাবুর কাছ থেকে। কি সুন্দর জ্যোৎস্না! বারবার আমার মনে হচ্ছে বনের সেই অদেখা ঝর্ণাটির কথা। যদি এত রাত্রে এমন জ্যোৎস্নার মধ্যে সেখানে যাওয়া যেত। কিন্তু কোনো কথা বলতে ভরসা হলো না। রাত প্রায় 10টা বাজে। সুবোধবাবু বললেন, কাল সেরাইকেলা যাওয়া যাবে যদি পরেশবাবু আসেন। মিস্টার সিংহ বললেন, এবার কিন্তু আর নিকপিক নয়, পুরো পিকনিকই হোক। অসুবিধে আছে, ওসব হাঙ্গামা পোষাবে না। নিমন্ত্রণ মানে পার্টি আছে সেখানে। আমরা বিনা নিমন্ত্রণে পার্টিতে যাই কি করে? ও তাতে কিছু আটকাবে না, এসব নিজেদের মধ্যের ব্যাপার। পরদিন আমরা বেশ একটা বড় দল সেরাইকেলার পথে রওনা হলাম। ও পথে মাইল 5 যাবার পরে মুক্ত প্রান্তরের এখানে ওখানে অসংখ্য গণ্ডশৈল আমাদের চোখে পড়ল। আরিজোনার পেইন্টেড ডেজার্ট ছবিতে যেমনটি দেখেছিলাম ঠিক তেমনি। কি অদ্ভুত ছন্ন ছাড়া মুক্তরূপা প্রকৃতি! ধরণীর অরুণোদয় এখানে বাধাবন্ধহীন, নিজের মহিমাতে নিজে ভরপুর। ঘরদোরের পাঁচিল দেওয়াল এরা এক মুহূর্তে ভেঙে দিয়ে মনটাকে গৃহবিভাগী উদাস বাউল করে তোলে। কোনো পাহাড়ের ওপর কোনো গাছ নেই, শুধু কালো কোয়ার্টজাইট পাথরের স্তূপ, কোনোটাতে সামান্য একটু ঘাস। দূরে পশ্চিম দিগন্তে সুদীর্ঘ বরকেলা শৈলমালা, দূরত্বের কুয়াশাতে কিছুটা অস্পষ্ট। ওরই ওপরে কোথায় সেই চিটিমিটি বাংলো, ওরই সানুদেশের ঘন বনের মধ্যে দিয়ে অন্ধকারে সেদিন মোটরে চড়ে নেমে আসা। এটা কি নদী পার হলো গাড়ি? নদীর জলে এখানে ওখানে ডুবে আছে বড় বড় পাথরের চাই। সামনে একটা অপকৃষ্ট খোলার বস্তি নজরে পড়ল। নিচু খোলার বস্তির একপাশে একটা সাদা চুনকাম করা অট্টালিকা। আমি বললাম, ওটা কি? সুবোধ বললে, ওই সেরাইকেলা। সেরাইকেলা ক্ষুদ্র টাউন। ঢুকতেই কতকগুলি খোলার বস্তি, মাঝে মাঝে 2-4টি চুনকাম করা সাদা একতলা দোতলা বাড়ি। বাজারে অনেক দালান পসার, তবে সবাই যেন খুব গরিব লোক। কাঠের কারিগরেরা বারকোশ, খেলনা ইত্যাদি তৈরি করছে ছোট ছোট খোলার ঘরে বসে বসে। বাজারের ভেতরটা বিশেষ পরিষ্কার পরিচ্ছন্ন বলেও আমার মনে হলো না। ঢুকেই যেখানে গেলাম সেখানে সংবাদ পাওয়া গেল টাউনে বেজায় কলেরা দেখা দিয়েছে। আমরা একটু ব্যস্ত হয়ে পড়লাম, তবে এখানে আমাদের কিছু খাওয়া উচিত হবে না। পিডব্লিউডি অফিসে বসে আমাদের কথাবার্তা হচ্ছিল। একটি বাঙালি যুবক কর্মচারী আমাদের সঙ্গে নানা বিষয়ে আলাপ করলেন। তিনি সুলেখক মানিক ভট্টাচার্য মহাশয়ের কি আত্মীয় হন। আমি মানিকবাবুর সম্বন্ধে অনেক প্রশ্ন করলাম তাকে। শুনলাম ভট্টাচার্য মহাশয় ঔরঙ্গাবাদে, যেটা কিনা গয়া জেলার মহকুমা শহর, সেখানে শিক্ষকতা করেন এবং বর্তমানে সেইখানেই আছেন। একটু পরে চা ও লুচি সন্দেশ আসাতে আমরা একটু সন্ত্রস্ত হয়ে পড়লাম। এসব কোনো ভয় নেই, সব বাড়ির তৈরি। কিন্তু জলটা, ও এই বাংলোর হাতার ইঁদারা, তাও ফুটিয়ে নেওয়া। তাই তো, কোনো ভয় নেই, দোকানের কোনো জিনিস নেই। জলযোগ সেরে আমরা রাজবাড়ি দেখতে গেলাম। এমন খুব বড় বাড়ি নয়, বাংলাদেশের গ্রাম্য জমিদার বাড়ির মতন সাদাসিধে, আড়ম্বর শূন্য। আমরা দরবার হলে নিত হলাম। এই হলের দেওয়ালে চারিদিকে রাজ পরিবারের ব্যক্তিগণের বড় ছোট তৈলচিত্র, এক প্রান্তে থিয়েটারের স্টেজ। এই সেরাইকেলার রাজ পরিবার
নৃত্যশিল্পের উৎসাহী পৃষ্ঠপোষক। এরা অনেকে বিখ্যাত নৃত্যশিল্পী। মহাত্মা গান্ধীর সামনে এম্পায়ার থিয়েটারে যে ছৌ নৃত্য প্রদর্শিত হয়েছিল তার একটা বড় ফটোগ্রাফ দেখলাম এখানে। পাতিয়ালার রাজবংশের সঙ্গে সেরাইকেলার রাজবংশ বৈবাহিক সম্বন্ধে আবদ্ধ। এ বিখ্যাত ঘটনা যেদিন ঘটেছিল সেদিন আমি, পরিমল গোস্বামী, বঙ্গশ্রীর সহকারী সম্পাদক কিরণবাবু এবং বন্ধুবর প্রমোদ দাশগুপ্ত যাচ্ছিলাম সম্বলপুর জেলার দুর্গম পর্বতারণ্যের অভ্যন্তরে বিক্রমশোল নামক স্থানের অজানা শিলালিপির সন্ধানে। সিনি জংশনে আমরা এই বিয়ের জনসমাগম ও শোভাযাত্রা দেখি। সে হলো 1933 সালের মার্চ মাসের কথা। রাজবাড়ি থেকে বেরিয়ে আমরা স্থানীয় মিউজিয়াম দেখতে গেলাম। এটি বিশেষ করে এই রাজ্যে যেসব খনিজ দ্রব্য পাওয়া যায় তারই মিউজিয়াম। মাইনিং ইঞ্জিনিয়ার বাবু হরিদাস মহান্তি আমাদের সেসব দ্রব্য বিশেষ করে দেখালেন। খনিজ অ্যাসবেস্টাস এখানে প্রথম দেখলুম একটা কাঁচের আলমারির মধ্যে। বললাম, এটা কি জিনিস, কিসের সুতো? কারণ একগোছা সরু রৌপ্য সূত্রের মতো দেখতে জিনিসটা। হরিদাস বাবু বললেন, ও হলো অ্যাসবেস্টাস, খনি থেকে ওঠানো অবস্থায়। আরো নানা ধাতু দেখলাম বিভিন্ন কাঁচের আলমারিতে। বিকেলের দিকে আমরা সেরাইকেলা থেকে বার হলাম। আমাদের গাড়িতে এরা এক হাঁড়ি খাবার তুলে দিলেন। আগে থেকেই ঠিক করে রেখেছিলাম আসবার সময় পথের ধারে যেসব শৈলমালা দেখে এসেছি ওদের মধ্যে কোনোটার ওপর বসে নিকপিক কিংবা নিকপিকি হয়ে গেল। ঠিক আমাদের মধ্যে তর্ক বাঁধল। কেউ বলে এই পাহাড়টা ভালো, কেউ বলে ওটা ভালো। অবশেষে বন্ধুবর পরেশ সান্যাল একটি পাহাড় দেখিয়ে বললেন, দেখুন এটাই সবচেয়ে ভালো হবে। বড় সুন্দর পাহাড়টি, বড় চমৎকার সেই বিস্তৃত প্রান্তর, ঠিক যেন ফিল্মে দেখা আরিজোনার সেই পেইন্টেড ডেজার্ট। তখন বেলা পড়ে এসেছে। আমরা অনুচ্চ পাহাড়টিতে উঠলাম। ওর সমতল শিখর দেশে আমরা শতরঞ্চি পেতে বসলাম। আমাদের চারিদিকে অনুচ্চ, রুক্ষ, অনুর্বর অসংখ্য পাহাড়, নানা আকৃতির, নানা ধরনের। কোনোটার আকার পিরামিডের মতো, কোনোটার বা মন্দিরের মতো, কোনোটা নরমান ক্যাসেলের মতো, কোনোটা বিরাটকায় শিবলিঙ্গের মতো, কোনোটা গম্বুজ আকৃতি, কোনোটার রং কালো, কোনোটা মেটে সিঁদুরের মতো রাঙা, কোনোটা ধূসর, কোনোটা ঝকঝকে মিছরির মতো সাদা কোয়ার্জ পাথরের। প্রত্যাসন্ন শীতের অপরাহ্নের রাঙা রোদ কোনোটার মাথায়। হু হু ঠান্ডা হাওয়া বইছে খড়কাই নদীর দিক থেকে। পশ্চিমে বহু দূরে দিকচক্রবলের অনেকটা জুড়ে সুদীর্ঘ বরকেলা পাহাড় শ্রেণী। তারই পেছনে এখন টকটকে রাঙা সূর্যটা অস্ত যাচ্ছে। চারিপাশের সেই সব অদ্ভুত দর্শন পাহাড় দেখে মনে হয় আমেরিকার কোনো ছন্ন ছাড়া মরুভূমির মধ্যে যেন বসে স্পেসের সমুদ্রে ডুবে আছি। থই থই স্পেসের সমুদ্র, কুল কিনারা দেখা যায় না। মনে হয় কলকাতার সরু এঁদো গলির মধ্যে আলো বাতাস শূন্য একতলা ঘরে যারা বাস করে দিনের পর দিন, মাসের পর মাস, যারা সূর্যাস্ত দেখবার সুযোগ পায় না, মুক্ত রূপা ধরনীর সৌন্দর্য, প্রসারতা, অপরাহ্নের ছায়া নেমে আসা বিরাট প্রান্তরের ছবি যারা কখনো দেখেনি, নির্জন পাহাড়ের সমতল শিলাসানে বসে দূরের গিরিমালার দিকে চেয়ে থাকেনি কখনো যারা, তাদের নিয়ে আসি, তাদের সব দেখাই। এখন অনেক গরিব গৃহস্থের কথা আমার মনে হয় এইসব মুক্ত স্থানে বসলেই। আমি জানি তাদের কিভাবে তারা থাকে। ওদেরই মধ্যে একটি বধূ আমাকে বলেছিল, দাদা তারকেশ্বর কোন দিকে? কেন? সেখানে একবার যেতে ইচ্ছে করে। গেলেই হয়, বেশি দূর তো নয়। তাই তো দাদা, পয়সায় যে কুলোয় না। তিনি যা পান তাতে এই ঘর ভাড়া দিয়ে খেয়ে দে কি থাকে বলুন। কতদিন থেকে ভাবছি। এই বাসায় কতদিন আছো তোমরা? হয়ে গেল 7 বছর। আমার এই খুকির বয়স দাদা।
কোথাও যাওনি এই 7 বছরের মধ্যে? হ্যাঁ, যাচ্ছি। কোথায় যাব? আপনি পাগল, পয়সা কোথায়? যখন কোথাও যাই, কোনো ভালো জিনিস দেখি, তখন আমার দূর সম্পর্কের আত্মীয়া সেই বধূটির কথা মনে পড়ে। পরেশবাবু একটা গল্প জুড়ে দিলেন। আমরা খাবারের হাঁড়ি খুলে শালপাতায় খাবার ভাগ করে দিতে থাকি, তারপর সবাই খাই আর চারিদিকে চাই। এ ঠিক আরিজোনার মরুভূমি। নিস্তব্ধ সন্ধ্যায় এখনই দূরে কোথাও কোর্ট ডেকে উঠবে, যার ছন্ন ছাড়া চিৎকার শুনলে নির্জন মরুপ্রান্তরে অতি বড় সাহসী পথিকেরও হৃদকম্প উপস্থিত হয়। সেই পাহাড়ের ওপর আমরা বসে রইলুম সন্ধ্যার 1 প্রহর পর পর্যন্ত। হাসি গল্পে সময় কাটল। মোটরে চাইবাসা ফিরবার পথে আমরা জল্পনা কল্পনা করলাম একটা জ্যোৎস্না রাত দেখে শিগগির আবার একদিন ওই পাহাড়টাতে এসে পিকনিক করতে হবে। বড় সুন্দর প্রান্তর, বড় সুন্দর ওই পাহাড়টি। এ ধরনের জল্পনা অনেক ক্ষেত্রে অনেকবার হয়, কিন্তু আর কার্যে পরিণত হয় না। কোনো ভালো জায়গায় বেরিয়ে ফেরবার পথে মনে হয়, ও এই তো, এখানে আবার কতবার আসবো, এই এত কাছে। কিন্তু ওই পর্যন্তই, যাওয়া আর ঘটে না। এখানেও তাই। সেরাইকেলা ভ্রমণের পরে 2 বছর কেটে গিয়েছে, অথচ সেই নির্জন শৈল সন্দর্শনের সৌভাগ্য আর কখনো ঘটেনি আমাদের। চক্রধরপুর থেকে রাঁচির পথে বিখ্যাত হিডনি জলপ্রপাত অনেক দিন থেকে আমাদের দেখবার ইচ্ছে ছিল। গত বছর ভাদ্র মাসে, অর্থাৎ 1350 সালের ভাদ্র মাসে, আমি ঘাটশিলা থেকে সাহিত্য সভা উপলক্ষে চাইবাসা যাই। সভা শেষ হলো রাত 10টায়। গুমোট গরম। আমরা মিস্টার সিনহার বাড়ি আহারাদি সেরে অনেক রাত পর্যন্ত কোলহান পার্কের বেঞ্চিতে বসে গল্পগুজব করলাম। কোলহান পার্ক চাইবাসা টাউনের একটা সম্পদ বলে মনে করি। মস্ত বড় পুকুর, পুকুরের ধারে ফুলের বাগান, হু হু করছে জলের হাওয়া, ভুরভুর করছে হাসনুহানার সুবাস বাতাস, ফুটফুটে শরতের জ্যোৎস্না, নির্মেঘ আকাশ। বন্ধুদের মধ্যে কেউ আবৃত্তি করছেন, কেউ গান করছেন। রাত যে কত হয়েছে সেদিকে কারো খেয়াল নেই। হঠাৎ বন্ধুবর সুবোধ ঘোষ বললেন, চলুন শোয়া যাকগে। রাত বোধহয় 12টা-1টা হয়ে গেল। বাস্তবিক সে একটা অদ্ভুত রাত্রি কাটিয়েছি কোলহান পার্কের জলের ধারের পাথরের বেঞ্চিতে। 5-6 জন বন্ধু বান্ধব সবাই মিলে গানে গল্পে কোন দিক থেকে যে সময় কেটে গেল ঘুমোবার ইচ্ছে নেই কারো। মিস্টার সিনহা এই সময় বাড়ি থেকে ঘড়ি দেখে এসে বললেন, রাত 3টে। আমরা সবাই চমকে উঠি। 3টে? খাঁটি 3টে, 1 মিনিট কম নয়। তাই তো, সুবোধ প্রস্তাব করলে, তবে আর শুয়ে কি হবে। আমিও এতে সাই দিলাম। পরেশবাবু বললেন, আমারও তাই মত। আমি বললাম, আমার একটা প্রস্তাব আছে। সবাই বললে, কি? এখনই চলুন, সবাই বেরোনো যাক একসঙ্গে। কাল সকালে হিডনি ফলসে নিকপিক করা যাক। সবাই মিলে হৈ হৈ করে উঠল। বেশ ভালো প্রস্তাব। পরেশবাবু বললেন, আমারও অনেকদিন ওটা দেখার ইচ্ছে ছিল, তাই চলুন। সুবোধ মোটর বার করতে চলে গেল। আমরা মিস্টার সিনহার বাড়িতে গিয়ে খাবার জিনিসপত্র সব গুছিয়ে বেঁধে ছেঁধে নিলাম। আধ ঘন্টার মধ্যে প্রায় 40 মাইল দূরবর্তী ঘন অরণ্যের মধ্যে অবস্থিত হিডনি জলপ্রপাতের কাছে বনভোজন করবার সব আয়োজন ঠিক করে মোটর ছেড়ে দিলাম। আমাদের সঙ্গে একজন বন্ধু ছিলেন, তিনি কেবল বললেন, আমার আর যাওয়া হয় না, ঘাটশিলায় ফিরতে হবে, আমাকে দয়া করে চক্রধরপুরে বম্বে মেলটা ধরিয়ে দেবেন। এখন রাত 4টে। চক্রধরপুর মাইল 16-18 রাস্তা। আমরা জ্যোৎস্না আলোকিত রাঁচি রোড দিয়ে রোরো নদীর পুল পার হয়ে সবেগে মোটর ছুটিয়ে দিয়েছি।
দুধারে ছোট বড় পাহাড়, বর্ষায় বনানী সবুজ হয়ে উঠেছে, জ্যোৎস্না পড়েছে পাহাড়ি নদীর জলে, মাঝে মাঝে দু একটা অধিবাসীদের বন্য গ্রাম। পরেশবাবু প্রকৃতি রসিক ব্যক্তি, বললেন, এদিকে কখনো আসিনি। ভারী চমৎকার তো, কি সুন্দর জ্যোৎস্না উঠেছে। সুবোধ বললে, আরো আগে চলুন, আরো ভালো দেখবেন। একটু পরে সঞ্জয় নদীর পুল পার হয়ে আমরা দূরে চক্রধরপুরের সাদা সাদা বাড়ি দেখতে পেলাম। ঘাটশিলার বন্ধুটি তাড়াতাড়ি করতে লাগলেন, 5টা বাজবার দেরি নেই, বম্বে মেল পাওয়া যাবে তো। চক্রধরপুর স্টেশনের বাইরে আমরা মোটর থামালুম। বন্ধুটি নেমে গেলেন। মিস্টার সিনহা বললেন, একটু দুধের জোগাড় করলে হতো, সকাল হলেই তো চা চাই, দুধ নেই সঙ্গে। সুবোধ বললে, শেষ রাত্রে এখানে দুধ পাওয়া যাবে বলে মনে তো হয় না, চেষ্টা করতে পারেন। কিন্তু সুবোধের কথাই ঠিক হলো, কোথাও দুধ মিলল না চক্রধরপুর স্টেশনে। আমরা মোটর ছাড়লাম। আরো আধ ঘন্টা পরে আমরা দূরে টেবো পাহাড় শ্রেণী দেখতে পেলাম। কেউ কেউ এটাকে সেরাইকেলা পাহাড় শ্রেণীও বলে থাকে। পাহাড়ের উপর ঘুরে ঘুরে রাঁচি রোড উঠেছে ওপরে। পাহাড়ে উঠবার কিছু আগে রাস্তার ধারে ইংরেজিতে লেখা আছে, এখান থেকে ঘাট আরম্ভ। পাহাড়ি রাস্তাকে এদেশের ভাষায় ঘাট বলে। অনেক দিন আগের কথা, তখন আমি এসব দিকে আসিনি। আমাদের গ্রামের এক বৃদ্ধ ভদ্রলোক চক্রধরপুরে কি কাজ করতেন। তার মুখে শুনেছিলাম চক্রধরপুরের রাঁচি রোডের দৃশ্য অপূর্ব, বিশেষ করে রাস্তা যখন ঘুরে ঘুরে পাহাড়ের ওপর ওঠে। মনে আছে আমি তাকে এ পথের দৃশ্যের কথা খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করেছিলাম। তিনি তত বর্ণনা দিতে পারেননি, মোটামুটি বলেছিলেন ভালো। কিন্তু শুধু ভালো বা চমৎকার শুনে আমার মন তৃপ্ত হয়নি। আমি চেয়েছিলাম যা, তিনি তা আমায় দিতে পারেননি। সে আজ অন্তত 17-18 বছর আগের কথা। তখন জানতাম না, একদিন শরৎকালের শেষ রাত্রের জ্যোৎস্নায় বন্ধু বান্ধবের সঙ্গে মোটরে সেই অরণ্য পর্বতের পথে প্রমোদ ভ্রমণ আমার অদৃষ্টে ঘটবে। সেই ভদ্রলোকের কথা মনে পড়ল এতদিন পরে। তিনি প্রথমে এ রাস্তার সৌন্দর্যের কথা আমায় বলেন, এই পথ সম্বন্ধে আমার কৌতূহল জাগিয়ে তোলেন। যতদূর জানি তিনি এখন আর ইহলোকে নেই। শেষ বয়সে বিদেশে কোথায় কন্ট্রাক্টারি করতেন, সেখানেই মারা যান। তিনি কিছুমাত্র বাড়িও বলেননি দেখলুম। পথ ঘুরে ঘুরে যখন উঠতে লাগলো টেবো পাহাড়ে, তখন মনে হলো এই পথে সবারই একবার বেরিয়ে যাওয়া উচিত। অপূর্ব দৃশ্য। পথের দুধারে বড় বড় গাছপালা, বড় বড় পাথর, মায়াময় শিখর দেশ জ্যোৎস্না মাখা, বনের আড়ালে লুকোচুরি খেলছে। প্রকৃতি রসিক পরেশবাবু দীর্ঘ নিঃশ্বাস ফেলেই বললেন, চমৎকার। আমরা সকলেই এক বাক্যে তাঁর কথায় সায় দিলাম। পাহাড়ের ওপরে রাস্তার দুধারে জ্যোৎস্না আলোকিত বনভূমির কি অপূর্ব শোভা। কেঁদ গাছের কালো কালো পাতায় জ্যোৎস্না পড়ে চকচক করছে। ঘন নির্জন বনানীর নৈশ নিস্তব্ধতা মনে ভয় মিশ্রিত রহস্যের উদ্রেক করে। আমি বললাম, এখানে মোটর থামিয়ে একটু বনটা দেখা যাক। সুবোধ আপত্তি করল, এখানে বাঘের ভয়, বিশেষ করে এই রাতের বেলায়, মোটর থামিয়ে নামা উচিত হবে না। মিস্টার সিনহা বললেন, ও কিছু হবে না, নামা যাক। পরেশবাবু আমাদের মতেই মত দিলেন। সুতরাং শেষ পর্যন্ত মোটর থামানো হলো। আমি, পরেশবাবু ও মিস্টার সিনহা নেমে রাস্তার ধারে বনের প্রান্তে একখানা বড় পাথরের ওপর বসলাম। সুবোধ গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়ল। সে নৈশ প্রকৃতির শোভা নিজের চোখে দেখবার জিনিস। লোকালয় থেকে বহু দূরে পাহাড়ের মাথায় ঘন বন। শেষ রাত্রের জ্যোৎস্নায় আমরা কটি প্রাণী সেখানে চুপ করে বসে আছি। যে কোনো মুহূর্তে বাঘ বা যে কোনো বন্য জন্তু বেরোতে পারে। বন্য হস্তির তো কথাই নেই, এসব বনে হাতির সংখ্যাই বেশি, ভালুকও যথেষ্ট। বিপদের মধ্যেই ভ্রমণের আসল আনন্দ।
অত্যন্ত নিরাপদ স্থানে, সে জায়গা যতই সুন্দর করে সাজানো হোক না কেন, বেরিয়ে সে ভয়, সে উত্তেজনার সন্ধান মেলে না। অনুভূতির নতুনত্ব এই মানুষের জীবনের বড় সম্পদ। মিনিট 15 পরে আমরা মোটরের কাছে গিয়ে সুবোধকে ঘুম থেকে ওঠালুম। এতক্ষণ সুবোধই চালাচ্ছিল। মিস্টার সিনহা বললেন, তোমার হাতে আর বিশ্বাস নেই এই পাহাড়ি রাস্তায়, ঘুম কাতুরে চোখে খাদের মধ্যে ফেলে দেবে, সরো, আমার হাতে স্টিয়ারিং দাও। রাত শেষ হয়ে আসছে। সেই গভীর গিরিবনে হেমন্ত রাত্রির কুয়াশা হঠাৎ ঘনিয়ে আসতেই কেউ আর কিছু দেখতে পায় না। মিস্টার সিংহ গাড়ি ভরসা করে জোরে চালাতে পারলেন না। চোখের নিমেষে কুয়াশা নেমে চারিধার ঢেকে ফেলেছে। পাহাড় দেখা যায় না, জঙ্গলের গাছপালাও খুব স্পষ্ট নয়। সামনে পেছনে সব যেন ঘষা পয়সার মতো লেপে মুছে একাকার হয়ে গেল। সন্তর্পণে গাড়ি চালাতে লাগলেন মিস্টার সিংহ। একটু অসাবধানে গাড়ি চালালে পাহাড়ের ধাক্কা লেগে মোটর চুরমার হয়ে যাবার ভয়। এমন সময় পরেশবাবু চেঁচিয়ে উঠে আঙুল দিয়ে দেখিয়ে বলতে লাগলেন, ওই ওই কি ওটা, দেখুন দেখুন। সকলে চেয়ে দেখলাম কি একটা জানোয়ার মোটরের হেডলাইটের আলোয় মোটরখানার সামনে ছুটে চলেছে। সুবোধ বললে, হরিণ। আমি বললাম, বাঘ। পরেশবাবু বললেন, ভাল্লুক। সেটা যে জানোয়ারই হোক, রাস্তা ছেড়ে দিতে জানে না দেখা গেল। সামনে সেটা চলেছে গাড়ির আগে আগে দৌড়ে। পাশ কাটিয়ে আমাদের পথ দেবার কোনো চেষ্টাই তার নেই, সামনে ছুটছি। আমি বললাম, স্পিড বাড়িয়ে ওটাকে চাপা দিলে কেমন হয় মিস্টার সিংহ? মিস্টার সিংহ বললেন, হয় ভালোই, কিন্তু গাড়ি জোরে চালাতে সাহস করি না এই কুয়াশার মধ্যে। প্রায় মাইল খানেক পথ গাড়ির সঙ্গে পাল্লা দিয়ে ছোটবার পরে জানোয়ারটা হঠাৎ লাফ দিয়ে বাঁদিকের কুয়াশাবৃত বনের মধ্যে অন্তর্হিত হলো। এর আগেও সে অনায়াসেই যেতে পারত, কেন যে যায়নি সেই বলতে পারবে। এই সময় সকলেরই ভীষণ ঘুম পেয়েছে। ভোর 5টা ঘড়িতে দেখা গেল। ফুটফুট করছে জ্যোৎস্না, যেন রাত দুপুর। নির্জন নিস্তব্ধ কুয়াশাচ্ছন্ন বনানী আমাদের চারিদিক ঘিরে। মিস্টার সিংহ একবার গাড়ি থামিয়ে রুমাল বের করে চোখ মুখ মুছে নিলেন। খুব ঘুম পেয়েছে তাঁরও। আমি বললাম, গাড়ি একপাশে রেখে একটু ঘুমিয়ে নিন মিস্টার সিংহ, এই অবস্থায় গাড়ি চালানোটা। সুবোধ বললে, খুব বিপজ্জনক। কিন্তু এখানে গাড়ি রাখাটা আরো বিপজ্জনক। কেন? বাঘের ভয়। শুনে পরেশবাবু ব্যস্ত হয়ে উঠে বললেন, তবে চলুন চলুন, যাওয়াই যাক। আমি বললাম, হেসাডির ডাক বাংলো আর কত দূর? মিস্টার সিংহ বললেন, বেশি দূর বোধহয় নয়, কুয়াশার মধ্যে কিছু যে বুঝতেই পারছি না। আমি বললাম, তা হোক মশাই, রাখুন এখানে গাড়ি। ঘুমন্ত অবস্থায় মোটর চালিয়ে যাওয়ার চেয়ে। সুবোধ ও পরেশবাবু মহা আপত্তি তুললে, এখানে গাড়ি রাখা যায় না, এই সাপদ সংকুল অরণ্যানীর মধ্যে এগিয়ে যাওয়াই ভালো। আরো মিনিট 15 কুয়াশার মধ্যে দিয়ে চালানোর পরে বাঁদিকে বনের মধ্যে হেসাডি ডাকবাংলো চোখে পড়ল। আমাদের গাড়ি ডাকবাংলোর হাতায় ঢুকে দাঁড়িয়ে পড়বার সঙ্গে সঙ্গে আমি পেছনের সিটে শুয়ে 8 মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়লাম। শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত এক অসামান্য ভ্রমণ কাহিনী, বনে পাহাড়ে, 3য় পর্ব। যদি এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করবেন। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বোতামটি টিপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে আরো এগিয়ে নিয়ে যেতে আমায় সাহায্য করবেন। ভালো থাকুন, পাশে থাকুন,
সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানটি। নমস্কার।